একটা নয় দুটো নয়, একে একে 9টা সম্বন্ধ ভেঙে গেল অনুর। দোষ একটাই, অনু শ্যামবর্ণের মেয়ে, সদ্য অনার্স পাশ করা মেয়ে অনু। বাবা মার থেকে যেন পাড়া প্রতিবেশীদের বিয়ের চিন্তা বেশি। প্রায় সপ্তাহে শহর থেকে গ্রামে আসতে হয় অনুর। পাত্রপক্ষের ভাষ্যমতে অনু সব দিক দিকেই ঠিকঠাক আছে, শুধু গায়ের রংটা একটু চাপা। তারা চায় তাদের ছেলের বউ রূপে গুণে সব দিক দিয়ে পরিপূর্ণ হোক। গ্রামের মেয়ে অনু, গ্রামের প্রকৃতির কোলে হেসে খেলেই বড় হয়েছে সে। তালুকদার বাড়ির বড় মেয়ে হয়, দায়িত্বের শেষ নেই। সব দায়িত্ব হাসি মুখে পালন করার পর দিন শেষে একটাই কথা শুনতে হয় অনুর, এই গায়ের রং নিয়ে কে তোকে বেটার বউ করবে। বড়ই অদ্ভুত আমাদের দেশের সমাজ। একটা মেয়ে জন্মের পরই শুরু হয় তার গায়ের রঙের বাছবিচার। ফর্সা হলে মেয়ে সুন্দরী, আর কালো হলে যেন সবার মাথায় আকাশ ভেঙে পড়ে। চারপাশের মানুষের হৃদয় ভাঙা মন্তব্য শুনে বড় হতে থাকে সেই মেয়ে। বয়স 18 হতে না হতেই শুরু হয়ে যায় বিয়ের কথা। আর 5টা মেয়ের মতো কলেজ থেকে অনুর বিয়ের সম্বন্ধ আসা শুরু করে। এক একে সেগুলো ভেঙে যায়, কারণ একটাই মেয়ে শ্যামবর্ণের। সে শ্যামাঙ্গিনী গ্রামের মধ্যবিত্ত ঘরের মেয়ে অনু। টাকার শহর ঢাকায় মধ্যবিত্ত আর নিম্নবিত্তদের চলা খুবই কঠিন। অনুর বাবা যতটুকু পারেন গ্রাম থেকে টাকা পাঠিয়ে মেয়েকে সাহায্য করেন, কিন্তু তাতে তো আর টাকা শহর ঢাকায় চলে যায় না। পড়াশোনা করার পাশাপাশি টিউশন করে নিজের খরচ চালায় অনু। মাস শেষে যে টাকাগুলো বাঁচে সেগুলো অনু হয় গ্রামে পাঠিয়ে দেয়, না হয় ভবিষ্যতের জন্য ব্যাংকে জমা করে। টিউশন করে সবেমাত্র স্টুডেন্টের বাসা থেকে বের হয়েছে অনু। ফুটপাথ ধরে বাসায় রওনা দিয়েছে অনু। রিকশায় গেলে হয়তো একটু সময় কম লাগতো, কিন্তু হেঁটে যাওয়াই ভালো। একদিকে যেমন টাকা বাঁচবে, অন্যদিকে তেমন শারীরিক পরিশ্রম হবে। এমন সময় গ্রাম থেকে বাবার ফোন আসে অনুর ফোনে। অনু কল রিসিভ করে। হ্যাঁ বাবা বলো। আজকে একটু বাড়িতে আসতে পারবি মা? কেন, কি হয়েছে? না মানে, তোকে কালকে পাত্রপক্ষ দেখতে আসবে। অনেক বড় ঘর থেকে এসেছে সম্বন্ধটা। আসলে কি বাবা, তারা তোমায় পছন্দ করবে না। আমি কালো, কষ্ট করে আয় না। আচ্ছা, আমি বিকালে ট্রেন ধরে আসি। অনুকল কেটে দেয়। দুপুর 12টা বেজে গেছে। তাড়াতাড়ি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেয়ে স্টেশনের দিকে রওনা দিতে হবে। অনু পা চালিয়ে হাঁটা লাগায়। পাত্রপক্ষের সামনে এক হাত ঘোমটা টেনে বসে আছে অনু। পাত্রপক্ষের লোকেরা একের পর এক প্রশ্ন করে যাচ্ছে। অনু যতটুকু পারে তাদের প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করছে। প্রশ্নোত্তরের পালা শেষ হলে শুরু হয় অনুর ব্যবহারিক পরীক্ষা। ছেলের মা অনুকে হেঁটে দেখাতে বলে। এই এক জ্বালা, অনুর কাছে এই বিষয়টা খুব বিরক্তকর। হেঁটে দেখাও মানে কি এগুলা? অনুকে তাদের সামনে উড়ে উড়ে এসেছে। মুখের ওপর জবাব দিয়ে দিতে ইচ্ছে করছে। এমনিও অনুকে তারা রিজেক্ট করবে, অমনিতে তারা অনুকে রিজেক্ট করবে। তার উপর মুখের ওপর জবাব দিয়ে দিতে ক্ষতি কি? আমাদের সমাজে এমনিতে মেয়েদের দোষ বেশি, আর মেয়ে কালো হলেতে কথাই নেই। তার মধ্যে যদি বাইরের মানুষের মুখের ওপর জবাব দিয়ে দেয়, তাহলে তাদের কাছে তো বেয়াদবি হবে। লোকজন বলবে তালুকদার বাড়ির বড় মেয়ে অনুপমা বেয়াদব, মানুষের মুখে মুখে তর্ক করে। তাই সবকিছু মুখ বুঝে সহ্য করে নেয় অনু। ছেলের মায়ের কথা মতো তাদেরকে হেঁটে দেখায় অনু। তারপর নিজে জায়গায় মতো গিয়ে বসে। ছেলের মা অনুর কাছে আসে। অনুকে সে ঘোমটা সরাতে বলে। অনু ঘোমটা সরায়। ছেলের মা অনুর চুলের কাটা খুলে দেয়। কোমর ছাড়িয়ে যায় অনুর ঝলমলে কালো চুল। ছেলের মা অনুর চুল ধরে টান দেয়। অনু আগ করে ওঠে, বলে, চুল ধরে টানতেছেন কেন? ব্যথা লাগে তো? না মানে, দেখলাম পরচুলা পরনাই তো। অনু আর কথার পিঠে কথা বলে না। অনুকে দেখা হয়ে গেলে পাত্রপক্ষের লোকজন বলে, সবই ঠিক আছে, কিন্তু মেয়ে তো কালো। একটু রূপচর্চাও করতে পারে আপনাদের মেয়ে, তাতে যদি একটু গায়ের রং উজ্জ্বল হয়। মাফ করবেন, অন্য মেয়েদের মতো রূপচর্চায় আমার আগ্রহ নেই। এগুলো আমি পছন্দ করি না। এগুলো আমার কাছে সময় নষ্ট ছাড়া কিছুই না। আর রইল গায়ের রং, গায়ের রং যে আমি ইচ্ছে করে এমন করেছি তা কিন্তু নয়। আল্লাহ আমার এই গায়ের রং দিয়েছেন। এই রং নিয়ে অন্যদের সমস্যা আমার কোনো সমস্যা নেই। আল্লাহ যা দিয়েছেন আমি তা নিয়েই খুশি আছি। কথা শেষ হতে না হতে তাদের মুখের ওপর কথা বলে দেয় অনু। ছেলেপক্ষের লোকজন উঠে দাঁড়ায়। হনহনিয়ে তারা বেরিয়ে যায়। যাওয়ার আগে বলে, তালুকদার সাহেব, আপনার মেয়েকে বলেন একটু তার ব্যবহার ঠিক করতে। একে তো কালা, তারপর ব্যবহারেরই সিঁড়ি। মেয়ের বিয়ের জন্য ছেলে পান নাকি আল্লাহ জানেন। ছেলেপক্ষ বের হওয়ার আগেই অনু নিজের ঘরে চলে যায়। ব্যাগপত্র গোছিয়ে সে তৈরি হয় বাড়ি ছাড়ার জন্য। শাড়িটা খুলে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়িয়ে হিজাব বাঁধতে শুরু করে অনু। এমন সময় তালুকদার সাহেবের আগমন ঘটে অনুর ঘরে। পাত্রপক্ষের সামনে অমন কথা না বললেই পারতি, কি করব বলো? তাদের কথা শুনে অনিচ্ছা থাকা সত্ত্বেও মুখ ফুসকে কথাটা বেরিয়ে গেল। তারা তো ভুল কিছু বলেনি। একটু রূপচর্চা করলে কি হয়? এই নিয়ে 10টা সম্বন্ধ ভেঙে গেল। আব্বু, আল্লাহ আমায় যা দিছে তাই নিয়ে খুশি থাকতে দাও না। রূপচর্চা করে আল্লাহ দেওয়ার জিনিস আমি নষ্ট করতে পারবো না। এর মধ্যে অনু তৈরি হয়ে গেছে। কথাটা বলার সাথে সাথে ব্যাগ হাতে নেয় আর বলে, আসি বাবা, কালি এলি আজকে চলে যাবি? হুঁ, টিউশন আছে। আমি তোকে স্টেশনে পৌঁছে দেব? না, তার লাগবে না, আমি একাই পারবো স্টেশন অবধি যেতে। বাবা মা বাড়ির সবার কাছ থেকে বিদায় নিয়ে অনু স্টেশনের দিকে রওনা দেয়।
ট্রেনে উঠে বসে আছে অনু। অনুর গ্রামের স্টেশন সেরে এসেছে অনেক সময় হলো। এখানে ইঞ্জিন চেঞ্জ করবে, যার কারণে একটু দেরি হবে। ট্রেন ছাড়তে আরও মিনিট 5 বাকি। অনুর পানি পিপাসা পেয়েছে। ব্যাগে হাত দিয়ে দেখে পানি নেই। অনু তাড়াতাড়ি ট্রেন থেকে নেমে যায়। পাশে একটা দোকান ছিল, সেই দোকান থেকে 1 বোতল পানি কিনে সাথে কিছু ড্রাই ফ্রুট লাইক বিস্কিট, প্যাকেট জাতীয় কিছু খাবার। ট্রেনের হুইসেল বেজে ওঠে। অনু দৌড় লাগায় ট্রেনের দিকে। তাড়াহুড়ো করে যাওয়ার সময় আচমকা কারোর সাথে ধাক্কা লাগে অনুর। ধাক্কা লাগা ব্যক্তিটির সাথে থাকা জিনিসপত্র নিচে পড়ে যায়। অনু সেগুলো তুলতে তুলতে বলে, সরি, তাড়াহুড়োর মাথায় একদম খেয়াল করিনি। না না, ঠিক আছে। অনু জিনিসপত্রগুলো গুছিয়ে তার হাতে দেয়। ইতিমধ্যে ট্রেন চলতে শুরু করেছে। অনু দৌড়ে ট্রেনে ওঠে। ট্রেন ছেড়ে দেয়। সন্ধ্যা হয়ে এসেছে। অনুর ঘুম ঘুম পাচ্ছে। পাশে থাকা একটা মেয়েকে ব্যাগের দায়িত্ব দিয়ে অনু চোখ বোঝে। কিছুক্ষণ পরে অনুর ঘুম ভেঙে যায়। পূর্ণিমার রাত। ট্রেন লাইনের পাশে থাকা ক্ষেতগুলো যেন চাঁদের জ্যোৎস্নায় ঝলমলে উঠছে। কি অপরূপ সেই দৃশ্য। অনু প্রায় ট্রেনে যাতায়াত করে, তবে এইবার প্রথমবার সে রাতে ট্রেনে যাতায়াত করছে। অন্যরকম এক অভিজ্ঞতার সম্মুখীন হলো অনু। এইমাত্র বাসায় ঢুকলো অনু। বাসায় ঢুকে দেখে অনু রুমমেট চৈতি বিছানায় শুয়ে আছে। চৈতি আর অনুর ইয়ারমেট, কিন্তু দুজনের ভার্সিটি আলাদা। অনুকে দেখে চৈতি উঠে দাঁড়ায়। কি রে অনু, কি হলো? কি আর হবে, এই সম্বন্ধও ভেঙে গেল। তোর খুব কষ্ট লাগছে তাই না? কষ্ট? কিসের কষ্ট? যা কপালে ছিল তাই হয়েছে। যারা আমার বাহ্যিক সৌন্দর্য দেখে আমার বিচার করবে, তাদের ছায়া আমার জীবনে না থাকাই ভালো। চৈতি আর কথার পিঠে কথা বলে না। অনু ফ্রেশ হতে বাথরুমে যায়। অনু ফ্রেশ হয়ে আসলে চৈতি খাবার গরম করায় লেগে পড়ে। রাতের খাবার খেয়ে যে যার বিছানায় শুয়ে পড়ে। কাল আবার অনুর পরীক্ষা আছে। কিছুটা ঠান্ডাও পড়েছে। অনু কাঁথার নিচে বই নিয়ে ঢুকে। রাত 3টের দিকে অনুর ঘুম ভেঙে যায়। পড়তে পড়তে কখন যে চোখ লেগে গেছে তা অনু খেয়ালই করেনি। কোলে বই নিয়ে তোলে গিয়েছিল যে অতল ঘুমের দেশে। বইটা সাইডে রেখে অনু আবার চোখ বুজে। নিশা, কেমন আছিস? পরীক্ষা শেষ করে সবেমাত্র হলো হল থেকে বেরিয়ে ব্যাগ থেকে ফোন বের করার জন্য একটু দাঁড়িয়েছিল অনু। আচমকা একটা ছেলে পেছন থেকে এসে অনুকে জড়িয়ে ধরে। ঘটনাটা হঠাৎ করে হয় অনু অনেকটা ভয় পেয়ে যায়। পিলে চমকে ওঠে অনুর। কে? ছাড়ুন, এগুলো কি করতেছেন? ছি! কথাটা বলে হ্যাচকাটানি নিজেকে ছাড়িয়ে নেয় অনু। ঘুরে দাঁড়ায় ছেলেটার দিকে। কষিয়ে চর বসিয়ে দেয় ছেলেটার গালে। পাবলিক প্লেসে এগুলো কি ধরনের অসভ্যতা হচ্ছে? মেয়েদের হ্যারাসমেন্ট না করলে ভাত হজম হয় না, তাই না? ছেলেটা গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। অনুর আগে 2-4টা কথা শুনিয়ে দেয় ছেলেটাকে। অনুর কথার জবাবে ছেলেটা বলে, আই অ্যাম এক্সট্রিমলি সরি। আমি মনে করছি আপনি নিশা। ওয়াও, সব মেয়েদের মধ্যে আপনি আপনার গার্লফ্রেন্ডকে দেখেন দেখতেছি। নিশা অনুর ক্লাসমেট সাথে ভালো বন্ধু। অনু তার বন্ধুরা জানে নিশার একটা ছেলের সাথে সম্পর্ক আছে, কিন্তু কোন ছেলের সাথে যে নিশার সম্পর্ক তা নিশা এখনও কাউকে জানেনি। এর মধ্যে নিশা হল থেকে বেরিয়েছে। ছেলেটাকে দেখে নিশা দৌড়ে এসে ছেলেটাকে জড়িয়ে ধরে। নিশার এমন আচরণের জন্য অনু মোটেও প্রস্তুত ছিল না। এই মেয়ে, পাবলিক প্লেসে এগুলা কি করতেছিস? তাও এই অসভ্য ছেলেটার সাথে। নিশা ছেলেটাকে ছেড়ে দেয়। ছেলেটার দিকে আর চোখে তাকায় নিশা। ছেলেটা নিশাকে বলে, আমি ওনাকে তুই ভেবে জড়িয়ে ধরেছি। মানে তুই আর উনি সেম কালারের হিজাব পরেছিস তো, তাই গুলিয়ে ফেলেছি আর কি। ভাইয়া, তুইও না। নিশার মুখে ভাইয়া ডাকটা শুনে অনু অনেকটা আকাশ থেকে পড়ে। না জেনে বুঝে কতই না কথা শুনিয়েছে ছেলেটাকে। লজ্জায় অনু মাথা উঁচু করে তাকাতে পারছে না। আমার টিউশন আছে, আমি চললাম নিশা। কথাটা বলে কোনো রকমে অনু সেখান থেকেই সরে পড়ে। ক্লাস শুরু হওয়ার আগে বন্ধুদের সাথে ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছিল অনু। কিছুক্ষণ পর নিশা আসে, সাথে ওর ভাই। অনু উঠে দাঁড়ায়। নিশার ভাইয়ের কাছে যায় অনু। ইয়ে মানে সরি। কেন? সেদিন আপনাকে না জেনে বুঝে চর মেরেছিলাম। ব্যাপার না, আপনার জায়গায় অন্য মেয়ে হলেও ঠিক তেমনই করতো যেমন আপনি করেছেন। অনু আর কথার পিঠে কথা বলে না, মুচকি হাসি দিয়েই চলে যায়। রাতে শুয়ে শুয়ে ফেসবুকিং করছিল অনু। আচমকা একটা রিকোয়েস্ট ছিল। অনু আইডি চেক না দিয়ে সাধারণত রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে না। যে কথা সেই কাজ। অনু আইডি চেক দিতে আইডি তার ভেতর ঢুকে দেখে নিশা মিউচুয়াল ফ্রেন্ড লিস্টে আছে। অনু রেক্ট অ্যাকসেপ্ট করে। কিছুক্ষণ বাদে আইডিতে থেকে মেসেজ আসে, চিনতে পারছেন? অনু রিপ্লাই দেয়, না। কে আপনি? আমি নীলাদ্র। সরি, চিনতে পারি নাই আপনাকে। আরে, সেদিন চর মারলেন যে, আর এখনই ভুলে গেলেন? নিশার ভাইয়া। অনুর মেসেজে লাইক আসে। কিছুক্ষণ বাদে রিপ্লাইও আসে। যাক, তাহলে ভুলে যাননি। এই মুহূর্তে অনু আর কথা খুঁজে পাচ্ছে না। অনু যখন কোনো কথা খুঁজে পায় না তখন স্টিকার মানে শুধু। বরাবরের মতো এইবারও বাদ যায় না। অনু স্টিকার পাঠাতে শুরু করে। নীলাদ্র কিছু বুঝে উঠতে পারে না। অনুর দেখা দেখি সেও স্টিকার মারা শুরু করে। ট্রেন ছুটে চলছে আপন গতিতে। হ্যাঁ, আজ অনু গ্রামে যাচ্ছে। সেই একই কারণ, যদিও সে জানে এই সম্বন্ধ আগাবে না। গায়ের রং দেখে পাত্রপক্ষ নাকচ করে দেবে।
তাও বাবা মায়ের কথা রাখতে যেতে হচ্ছে পাত্রপক্ষের সামনে সংসেজে। বাড়িতে গিয়ে অনু জানতে পারলো ছেলে আসেনি, তবে ছেলের কাকি এসেছে। তিনি এখন সংসারের মাথা, তার কথা মতোই সব চলে। যৌথ পরিবার ছেলের, বাবা মা অ্যাক্সিডেন্টে মারা গেছে। ছেলে পরিবারের মধ্যে বড়, ঢাকায় একটা বেসরকারি প্রতিষ্ঠানের ভালো পদে আছে। যথারীতি ছেলের পরিবারের লোকজনের সব প্রশ্নের জবাব দেয় অনু। তারপর তারা অনুকে নিজের ঘরে যেতে বলে। তারা চলে যাওয়ার অনুর বাবা মা অনুর ঘরে আসে। তারা অনুকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। অনু কিছুই বুঝতে পারে না, কান্নার কি আছে মা বাবা, আর 5টা সমুদ্রের মতো এটাও ভেঙে গেল। এটা স্বাভাবিক বিষয়, এখানে কান্নার কি আছে আমি বুঝতে পারছি না। আলহামদুলিল্লাহ, ওনারা তোকে পছন্দ করেছে অনু। তালুকদার সাহেবের মুখ থেকে এমন কথা মোটেও আশা করেনি অনু। কি এমন জিনিস পেল তারা অনুর মধ্যে, বাকিরা পায়নি? ব্যাপারটা মোটেও সোজাভাবে নেওয়া যাচ্ছে না। কফি শপে বসে আছি অনু। ছেলেটার আজকে ওর সাথে দেখা করার কথা। অনু ছেলেটার জন্য আধ ঘন্টা যাবৎ অপেক্ষা করছে, কিন্তু ছেলেটার কোনো দেখা নেই। মিনিট 5 পরে একটা লম্বা করে ছেলে আসে। অনুর পোশাক দেখে ছেলেটা বুঝে যায় সে অনু। ছেলেটা অনুর কাছে আসে। অনু উঠে দাঁড়ায়। আপনি কি অনুপমা তালুকদার? জি, আমি অনুপমা তালুকদার। হাই, আমি আভাস, প্লিজ সিট। ছেলেটা বসে পড়ে। কিছুক্ষণ পর ওয়েটার আসে। আভাস নিজের জন্য অর্ডার করে। অনু, আপনি কি খাবেন? 1 কাপ কফি? ব্ল্যাক? জি না, কোল্ড কফি। অর্ডার দিয়ে ওয়েটার চলে যায়। অনু আবার বলা শুরু করে, দেখেন, আপনার যদি আমায় ভালো না লাগে তাহলে আমি আপনাকে জোর করব না। আভাস কি বলবে ভেবে পায় না। শেষে ছোট মা মানে ওর কাকি ওর সাথে এমন করলো, যে মেয়ের ছবি আভাসকে দেখানো হয়েছে সে মেয়ের সাথে অনুর কোনো মিল নেই। দুধে আলতা গায়ের রং, খোলা লম্বা চুল, কিন্তু আভাস যার সামনে বসে আসে সে তো ওই মেয়ের নখেরও যোগ্য না। কালো গায়ের রং, মোটা ফ্রেমের চশমা, হিজাব পরা, সব মিলিয়ে এই মেয়েটা পুরো সেকেলে। আভাস মোটেও এমনটা আশা করেনি। তার বউ হবে স্মার্ট, শিক্ষিত, কিন্তু এই অনুকে তো আভাসের কাছে পুরো ক্ষেত লাগছে। এই জন্য কি ছোট মা আভাসকে অনুর সাথে দেখা করে দিতে চায়নি? 2 মাস ধরে আভাস ছোট মাকে বলছিল যে অনুর সাথে দেখা করতে চায়, কিন্তু ছোট মা তার এই কথায় ততটা সায় দেয়নি। মুখের উপর বলে দিয়েছে, না, বিয়ের পরে বউকে দেখে মন ভরে দেখিস। সম্পূর্ণ ঘরোয়াভাবে অনু আর আভাসের বিয়ে হয়। এ বিয়েতে আভাসের আদৌ মত ছিল না কিনা তা এখনও অনুকে ভাবায়। যে কয়েকবারে আভাসকে অনু তার মতের কথা জিজ্ঞেস করেছে, আভাস ব্যাপারটা এড়িয়ে গেছে। বিয়ের আসরে অনুর চাচাতো বোন লীনাকে দেখে আভাস থমকে যায়। এই তো সেই মেয়ে যাকে আভাসের ছোট মা আভাসকে দেখিয়েছিল। কিন্তু এই মুহূর্তে আভাসের কিছু করার নেই। বিয়ে পড়ানো হয়ে গিয়েছে। সমাজের কাছে আভাস অনু স্বামী স্ত্রী। 1 হাত লম্বা ঘোমটা দিয়ে খাতে বসে আছে অনু। দরজা খোলার শব্দে অনু কেঁপে ওঠে। আভাস ঘরে ঢোকে। অনু খাট থেকে নেমে আভাসকে সালাম করতে যায়। আভাস পা সরিয়ে নেয়। অনু চমকে যায়। পা সরিয়ে নিনে যে আভাস কোনো কথা বলে না। অনু আবার আভাসকে সালাম করতে যায়। সেই আগের মতোই আভাস পা সরিয়ে নেয়। দেখো, তোমায় আমি নিজের স্ত্রী বলে মানি না। আভাসের মুখে এরকম কথা শুনে অনুর মাথায় আকাশ ভেঙে পড়ে। থমকে যায় অনু। কিছুক্ষণ বাদে অনুর ধ্যান ভাঙে। কৌতূহল দৃষ্টি নিয়ে আভাসের দিকে তাকায় সে আর বলে, মানি না মানে কি? কি দোষ আমার? এ মানে তোমায় আমার পছন্দ হয়নি, আমি তোমার সাথে সংসার করতে পারবো না। আমতা আমতা করে কথাটা বলে আভাস। অনুর মাথায় আকাশ ভেঙে পড়ে। বিয়ে হয়ে গেছে আর এখন আভাস বলছে অনুকে তার পছন্দ হয়নি। অনু তো আগেও আভাসকে জিজ্ঞেস করেছে যে সে আদৌ বিয়েতে রাজি কিনা, কিন্তু তখন তো আভাস কোনো কথা বলেনি। আমি তো বিয়ের আগেও তোমায় জিজ্ঞেস করেছি যে তুমি আদৌ বিয়েতে রাজি কিনা, তখন তো কোনো কথা বলো নাই। তোমায় আমি বিয়ে করেছি সম্পূর্ণ ফ্যামিলির কথা ভেবে। আমি লীনাকে পছন্দ করি, আর ছোট মাও আমাকে লীনার ছবি দেখিয়েছিল আর বলেছিল ওর সাথে আমার বিয়ে ঠিক। কিন্তু আমার সাথে যে ছোট মা এমন করবে তা আমি কল্পনাও করি নাই। ঠকানো হয়েছে আমায়। তো এখানে আমার দোষ কি? কেন আমার জীবনটা নষ্ট করলা? আভাস আর অনুর কথার জবাব দেয় না। সে চুপচাপ ঘর থেকে বেরিয়ে যায়। অনু আভাসের যাওয়ার পানে এক দৃষ্টিতে চেয়ে থাকে। আপা বলতো তার ছেলের বইয়ের রূপের আলোয় নাকি ঝলমল করছে পুরো বাড়ি। আজ আপা বেঁচে থাকলে দেখতে পেত তার ছেলের বউ দিনেই অন্ধকার। খুব অহংকার ছিল না আপুর। নিজের ছেলের রূপ নিয়ে ইচ্ছা ছিল ছেলের জন্য সুন্দর দেখতে একটা মেয়ে আনবে। আফসোস তার হলো না। কথাটা শেষ না হতেই হাসতে হাসতে বিছানায় বসে পড়ে আভাসের ছোট মা শিউলি রহমান। বাইরের মানুষকে খুব দেখান যে আভাস তার 2 নয়নের মণি, কিন্তু ভেতর ভেতর উনি আভাসকে মোটেও সহ্য করতে পারেন না। আজ অনুর বউ ভাত। সম্পূর্ণ ঘরোয়া কাছের কিছু আত্মীয়দের আমন্ত্রণ করা হয়েছে। অনু সকালের ফজর নামাজ পড়ে আভাসকে ঘরে আনতে পাশের ঘরে যায়। বাইরের মানুষকে কিছুতেই আভাস আর অনুর বিষয়টা জানতে দেওয়া যাবে না। গিয়ে দেখে আভাস গভীর ঘুমে আচ্ছন্ন। রাতে হয়তো কান্না করেছে আভাস। চোখের আশেপাশে অশ্রুর দাগ স্পষ্ট দেখা যাচ্ছে। কান্না করাটাই স্বাভাবিক,
না জানি অনুর জন্য আভাসকে সারা জীবনে আর কত কষ্ট সহ্য করতে হয়। অনু প্রথমে আভাসকে মুখে ডাক দেয়, আপনি উঠে আপনার ঘরে বিছানায় গিয়ে শুতে পারেন, আমি আর আপনার ঘরে যাব না। অনু ডাকে আভাসের ঘুম ভাঙে না। অনু আভাসকে ধাক্কা দিতে হাত বাড়িয়ে গিয়েও আবার সরিয়ে নেয়। আবার সে আভাসকে ডাক দেয়, উঠুন। এবারেও আভাসের ঘুম ভাঙে না। অনু অনেকটা বাধ্য হয়েই আভাসের গায়ে হাত দেয়। আভাসের ঘুম ভাঙে। ঘুমের ঘরে অনুর কথা মতো নিজের ঘরে চলে যায় আভাস। বাড়িতে আভাস অনুর আত্মীয় স্বজন এসেছে। আভাসের আত্মীয়রা নিজেদের মধ্যে অনুর গায়ের রং নিয়ে বলাবলি করছে। এমন সময় শিউলি রহমান অনেকটা অ্যানাউন্সমেন্ট দেওয়ার মতো করে বলেন, আপনাদের অনেকের মনে হয়তো প্রশ্ন জাগছে, আমার চাঁদের টুকরো ছেলে আভাসের বউ এমন কেন? তাই তো, আসলে কি জানেন, বাইরের সৌন্দর্য দেখে মানুষ বিচার করতে নেই। এই সৌন্দর্য আজ আছে কাল নেই। আভাস অনুর মনের সৌন্দর্য দেখে ওকে বিয়ে করেছে। তাই তো আভাস। আভাস মাথা নাড়িয়ে শিউলি রহমানের কথায় সম্মতি জানায় আর একটা নকল হাসি দেয়। অনু কিছুটা শিউলি রহমানের কথায় ভরসা পায়, হয়তো এমন একদিন আসবে যে আভাস সত্যি সত্যি অনুর মনের সৌন্দর্যে প্রেমে পড়বে। আভাস খাটিয়ার অনু সোফায় শুয়ে আছে। আজ প্রায় 3 দিন পর অনু অনলাইনে আসলো। ডাটা অন করতে মেসেজে ফোন হ্যাং ধরার মতো অবস্থা। মেসেঞ্জারে গিয়ে অনু দেখে নীলাদ্র মেসেজ করেছে। একটা নয়, দুটো নয়, নিম্নে 50-60টার মতো। এদিকে অনুর নোটিফিকেশনের শব্দে আভাস চরমভাবে বিরক্ত হচ্ছে। মুখের উপর বলেই দেয়, কে এত মেসেজ দিতেছে তোমায় বয়ফ্রেন্ড? কাটা ঘায়ে নুনে ছিটে দেওয়ার মতো কথা। অনু যথেষ্ট সুশীল মেয়ে, কোনো ছেলের সাথে অনুর সম্পর্ক নেই। সবার সাথে খুব সহজে মিশতে পারে বলে যে এই নয়, অনু প্রেম করার মতো মেয়ে। মুচকি একটা হাসি দিয়ে অনু বলে, যে রূপ নিয়ে নিজের স্বামীর মন জয় করতে পারলাম না, সে রূপ নিয়ে অন্য ছেলের মন জয় করবো আপনি ভাবলেন কেমন করে? আবাস আর অনুর কথার জবাব দেয় না। ফোন ঠিক হলে অনু মেসেঞ্জারে গিয়ে নীলাদ্রর মেসেজ পড়ে। মেসেজগুলো পড়ে অনু যতটুকু বুঝতে পারলো তাতে মনে হয় নীলাদ্র অনুকে পছন্দ করত। নীলাদ্র সব মেসেজের অনুর কাছে একটা রিপ্লাই আছে। সে শান্ত হয়ে নীলাদ্র মেসেজে রিপ্লাই দেয়, আমার বিয়ে হয়েছে। ব্যস্ততার কারণে এ কদিন অনলাইনে আসতে পারি নাই। নীলাদ্র আধ ঘন্টা গিয়ে অনলাইনে ছিল। অনু অনলাইন থাকাকালীন নীলাদ্র আবার অনলাইনে আসে। অনুর মেসেজ দেখে যেন ওর মাথায় আকাশ ভেঙে পড়ে। এই 5-6 মাসে অনুর সাথে নীলাদ্রর বেশ একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে। হ্যাঁ, নীলাদ্র অনুকে পছন্দ করতে শুরু করেছিল। অনুকে বলে দেবে সেও ভেবেছিল, কিন্তু দেরি হয়ে গেছে। অনু এখন অন্য কারো কিছু বলবেন? অনুর মেসেজ আছে নোটিফিকেশনের শব্দে নীলাদ্রের ধ্যান ভাঙে। নীলাদ্র মেসেজে রিপ্লাই দেয়, কেমন আছেন? নতুন জীবন কেমন যাচ্ছে? জি ভালো। নীলাদ্র কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না। সে অনুর মতো স্টিকার মারে। স্টিকার খেলবেন? ওকে। অনু কিছু স্টিকার সেন্ড করে। স্টিকার খেলায় অনু বেশ মজা পায়। মুসকি মুসকি হাসতে লাগে অনু। অনুর হাসি আভাসের চোখ এড়ায়নি। আভাস ভেংসি কেটে অন্যদিকে ঘুরে চোখ বুজে, ভাইয়া আজকে না অনু ক্যাম্পাসে আসছিল। তো কি হয়েছে? ল্যাপটপে কাজ করতে করতে নিশার কথার জবাব দেয় নীলাদ্র। নীলাদ্রের এমন জবাবের জন্য নিশা মোটেও প্রস্তুত ছিল না। হাসতে হাসতে বলে, এই ভাইয়া, তুই এত সিরিয়াস হয়ে ইয়ার্কি করা কবে থেকে শুরু করলি? তোর কি মনে হয় আমি ইয়ার্কি করতেছি? তা নয় তো কি, আমি জানি তুই ওকে পছন্দ করিস, নয়তো ক্যাম্পাস থেকে আসার সাথে সাথে ওর কথা জিজ্ঞেস করতি না। তোর হয়ে আমি বলে দিই। কি বলবি? ওই যে অনু তোর মনে বসন্ত আনছে। ফালতু কথা বাদ দে নিশা, যা এখান থেকে, আমার রুমে আর আসবি না। ধমকের সুরে নিশাকে কথাটা বলে নীলাদ্র। নীলাদ্রর এমন আচরণের জন্য নিশা মোটে প্রস্তুত ছিল না। হঠাৎ কি এমন হলো যে নীলাদ্রর মেজাজ গরম হবে? নিশা তো এমন কোনো কথা বলেনি যে নীলাদ্র রেগে যাবে। না, নিশার সাথে এটা করা ঠিক হয় নাই। ওর তো কোনো দোষ নাই, শুধু শুধু নিশাকে রাগ দেখালাম। নিজে নিজে কথাটা বলে নীলাদ্র। শান্ত পায়ে নিশার ঘরের দিকে যায় নীলাদ্র। দেখে নিশা বিছানায় শুয়ে আছে। গিয়ে নিশার কাঁধে হাত দেয় নীলাদ্র। নিশা চমকে যায়। কে? নীলাদ্র দিকে ঘুরে তাকায় নিশা। নীলাদ্রকে দেখে নিশা মুখ ঘুরিয়ে নেয়। আমার রুমে আছিস কেন? রাগ করেছিস আমার উপর? তুই না আমার সোনা বোন, রাগ করিস না প্লিজ। রাগ করার কি আছে? ওই যে বকা দিলাম, তার রাগ হয়েছে আম্মুর মেয়েটা। হ্যাঁ রাগ হয়েছে। এখন তুই যা আমার রুম থেকে। নীলাদ্র দীর্ঘশ্বাস ফেলে, তারপর বলে, দেখ আমি তোরে বকা দিতে চাই নাই, না দিতে চাও নাই, তোমার ভূত দিছে। দেখ রাগ করিস না, মাথা ঠান্ডা কর। নিশা ভেংসি কেটে বলে, নে মাথা ঠান্ডা করছি, কি বলবি বল। তুই জানিস না অনুর বিয়ে হয়েছে? হোয়াট? অনুর বিয়ে? কার সাথে? কবে? তা তো বলতে পারবো না, শুধু জানি ওর বিয়ে হয়েছে। তুই আমার ব্যাপারে ওরে জানা, ওর সংসারে অশান্তি লাগাস না। আমি তোরে বলছিলাম, বল ওরে যে তুই ওরে পছন্দ করিস, কিন্তু তুই বলিস নাই। যা হওয়ার হয়ে গেছে, আর এগুলা নিয়ে কথা বাড়াস না তুই। অনুর বিয়ে হয়েছে আর অনু তোদের জানানি? ব্যাপারটা কেমন যেন লাগলো নিশার। নিশা যতটুকু জানে অনু যথেষ্ট ফ্রি মাইন্ডের মেয়ে। বন্ধুদের মধ্যে অনু আর নিশা সবচেয়ে বেশি ক্লোজ। প্রতিটা সেকেন্ডে ঘটে যাওয়া ঘটনা তারা একে অপরের সাথে শেয়ার করে।
সর্ষের মধ্যে লুকিয়ে আছে ভূত। নীলাদ্র চলে গেলে নিশা অনুকে ফোন লাগায়। অনু কল রিসিভ করে। হ্যালো অনু, তুই কই? মেসে কেন, কি হয়েছে? তোর না বিয়ে হয়েছে? এখন তো তোর বরের সাথে থাকার কথা। অনু দীর্ঘশ্বাস ফেলে। শান্ত গলায় অনু নিশার কথার জবাব দেয়। অনেক লম্বা কাহিনী রে, সাক্ষাতে বলবো, কিন্তু তুই জানলি কেমনি যে আমার বিয়ে হয়েছে? গোপন সূত্রে পাওয়া খবর, তোর না জানলেও চলবে। নিশা কল কেটে দেয়। অনুর মনে প্রশ্ন জাগে, অনুর বিয়ে হয়েছে নীলা জানলো কিভাবে? অনু তো নীলাদ্র ছাড়া কাউকে এই বিষয়ে কিছু বলেনি। তাহলে কি নীলাদ্রই নিশাকে জানিয়েছে? এই অনু, কই তুই? আমি তোর জন্য কফি শপে 15 মিনিট যাবত ওয়েট করতেছি। রাস্তায় আসি রে সোনা, আর একটু ওয়েট কর। আচ্ছা তাড়াতাড়ি আয়। নিশা কল কেটে দেয়। অনু পা চালিয়ে হাঁটা লাগায়। মিনিট 10 পরে অনু কফি শপে পৌঁছে যায়। অনুকে দেখে নিশা উঠে দাঁড়ায়। অনু দৌড়ে নিশাকে জড়িয়ে ধরে। চোখের পানি আটকে রাখতে পারে না অনু। এই পাগল, কান্না করতেছিস কেন? তোরে যে আমি কেমনে বোঝাই কি পরিমাণ মেন্টালি স্ট্রেসের মধ্যে আছি তুই কল্পনা করতে পারবি না। চোখের জল মুছতে মুছতে নিশাকে কথাটা বলে অনু। নিশা অনুর কাঁধে হাত রেখে আশ্বাস দেয়, শান্ত হ, তারপর বল কি হয়েছে। অনু আর নিশা বসে। ওয়েটার এসে কফি দিয়ে যায়। অনু নিশাকে বলা শুরু করে, এই কয়েকটা দিন ও কি পরিমাণ মানসিক যন্ত্রণার মধ্যে আছে। পরিবারের মুখের দিকে তাকিয়ে মন খুলে কষ্টের কথা পর্যন্ত বলতে পারছি না। সবটা শোনার পর নিশা বলে, বিয়ে হওয়ার পরে লোকটা বলেছি যে লোকটা তার বোনকে পছন্দ করে। তুই আগে কিছু জিজ্ঞেস করিস নাই? করছি তো। বিয়ের আগে কফি শপে ওনার সাথে ফার্স্ট মিট করেছি, তখন উনি কিছুই বলে নাই। আমিও নাকি ওনাকে ওনার ছোট মায়ের মতোই ঠকাইছি। অথচ আমি এই ব্যাপারে কিছু জানতামই না। তুই কাউকে কিছু বলিস না এই বিষয়ে? না, ভাবতেছি আম্মুকে বলবো। সামনে মাসে বাড়িতে যাব। লোকটার নাম কি যেন বললি? আভাস। থাকে কই? ঢাকায়। যোগাযোগ করে তোর সাথে, দিনে একবার ফোন করে, তাও ঝাড়ির ওপর রাখে। তুই নিজে থেকে কখনো ফোন করিস নাই? কফির কাপে চুমুক দিয়ে অনুকে কথাটা বলি নিশা। জবাবে অনু বলে, ঢাকায় আসার পরে একবার করেছিলাম। ওনার কথায় মনে হলো উনি আমার প্রতি খুব বিরক্ত। তোর কি ধারণা উনি তোরে মেনে নেবে? হয়তোবা। সবুরে মেয়া ফলে, সবসময় মেয়ে ফলে এমন কোনো কথা নাই। বেশি দেরি করলে হিতে বিপরীত না হয়। ওই লোকটার সামনে তুই সুন্দর সুন্দরী মেয়ে আন, ওই লোকটা তোর দিকে ঘুরেও তাকাবে না। সম্পর্কটাকে আর বেশি দূর নিস না অনু। অনু দীর্ঘশ্বাস ফেলে। ভুল কিছু বলেনি নিশা। যেখানে বিয়েটাই হয়েছে অন্যের ইচ্ছায়, সেখানে কি আর জোর করে সম্পর্কটাকে এগিয়ে নেওয়া যাবে? নিশার কথার জবাবে অনু বলে, দেখ, আমি আর 5টা মেয়ের মতো সুন্দরী না। একে তো কালো, তারপরও আনস্মার্ট, গায়া ক্ষেত। বিয়ের পর অন্যান্য মেয়ের সংসার ভেঙে গেলে লোক কটু কথা শোনাতে বাদ দেয় না, আর আমি সেখানে কালো কুৎসিত। অনুর কথা শেষ হওয়ার আগে নিশা বলে ওঠে, অনু, লোকে কি বলবে, সমাজ কি বলবে, এগুলা নিয়ে ভাবলে তুই কখনো হ্যাপি হইতে পারবি না। লোকজন সমাজ যদি এতই ভালো চাইতো, তাহলে প্রতিদিন পেপারে খুন খারাপি, র্যাপে নিউজ ছাপা হইতো না। লোকজন সমাজ যদি এতই ভালো হইতো, তাহলে পুরুষ শাসিত সমাজে গর্ভধারিণী নারী এত অনিরাপদ থাকতো না। কিন্তু কোনো কিন্তু না। জোর করে কোনো কিছু করার চেষ্টা করিস না। বেশি দেরি তোর নিজেরই ক্ষতি হবে, হোক আমার ক্ষতিতে। যদি অন্যরা ভালো থাকে, তাহলে আমার থেকে আর কেউ খুশি হবে না। আভাসের ওপর নিজের জোর করে চাপাই দেওয়ার চেষ্টা করিস না অনু। যা সিদ্ধান্ত নিবি চিন্তা ভাবনা করে নিবি। অনেক কষ্টে তোর বিয়েটা হয়েছে অনু। আভাস প্রথম প্রথম এমন করবেই। বাচ্চা হলে সব ঠিক হয়ে যাবে দেখিস। আমি লীনাকে বলে দেব ও যেন আভাসের সামনে না যায়। অনুর কথার জবাবে কথাটা বলেন মিসেস ঝর্ণা। অনু যা ভেবেছিল তাই হয়েছে। বয়স 18 পর মেয়েরা পরিবারের কাছে বোঝা হয়ে দাঁড়ায়, সেটা অনু অনেক আগেই বুঝতে পেরেছে। অনেক অল্প বয়স থেকে বাস্তবতার সম্মুখীন হতে হয় অনুকে। অনেকের কাছেই শুনেছে অনু বাচ্চা হওয়ার পর নাকি অনেক সম্পর্কই আর 5টা স্বাভাবিক সম্পর্কের মতো স্বাভাবিক হয়ে যায়। নিজে দাঁড়িয়ে প্রাক্তন স্বামী আর বোন লীলার বিয়ে দেখছে অনু। চোখে মুখে একদিকে যেমন প্রশান্তি ছাপ, ঠিক তেমনই অনিশ্চিত ভবিষ্যৎ অনুকে ভাবিয়ে তুলেছে। নিজের ভবিষ্যতের না, অনুর বাচ্চার অনিশ্চিত ভবিষ্যৎ অনুকে চিন্তায় ফেলেছে। ডিভোর্স হওয়ার 1.5 সপ্তাহের মাথায় অনু জানতে পারে অনু প্রেগনেন্ট। অনুর বাবা মা খবরটা আভাসকে জানাতে চেয়েছিল, কিন্তু অনু চায়নি এই বিষয়ে আভাস কিছু জানুক। আর জানলে কি, আভাসের তো আর লীনার দিক থেকে অনুর দিকে মন ঘুরবে না। আভাস যদি অনুর কাছ থেকে অনুর বাচ্চাকে কেড়ে নেয়, তখন কি হবে? তার চেয়ে অনুর একা থাকাই ভালো। কিন্তু সমাজ কি আদৌ অনু আর অনুর বাচ্চাকে মেনে নেবে? আভাস আর লীলা বের হয়ে যাওয়ার পরই অনু বের হয়ে যায়। বছর খানেকের মধ্যে আর অনু বাড়িতে পা দিবে না। ট্রেন থেকে নামতে দেখে প্ল্যাটফর্মে নিশা আর শিশির দাঁড়িয়ে আছে। শিশির অনুর অফিসের বস আর নিশার বর। অনুর সূত্র ধরে শিশিরের সাথে নিশার পরিচয় হয়। প্রথমে বন্ধুত্ব, পরে বন্ধুটা অন্য আরেক সম্পর্কের দিকে এগোয়। অনেক বড় ঝড়ঝাপটার পরে পরিবারের সম্মতিতে নিশা আর শিশিরে বিয়ে হয়। 2 বছরে অনেক কিছু বদলালেও বদলানি নীলাদ্রের মন।
নিশা সব বলে দিয়েছে অনুকে। অনু হ্যাঁ বা না কিছুই বলেনি। নীলাদ্রির একটাই কথা, সে অনুর জন্য সারা জীবন অপেক্ষা করতে পারবে। ঢাকা শহরে অনুর নিশা নীলাদ্র ছাড়া কেউ নেই। যে কোনো বিপদে সবার আগে অনুর পাশে এসে দাঁড়ায়। শিশির অনুকে নিজের সাধ্যমতো সাহায্য করে। সামনে যে অনুর উপর দিয়ে আর কত বড় ঝড়ঝাপটা যাবে কে জানে। হাসপাতালের করিডোরে অনবরত পায়চারি করছে নীলাদ্র। একটু আগেই অনুকে ওটিতে নেওয়া হলো। চিন্তায় নীলাদ্র ঘেমে একসা। নিশা পেছন থেকে এসে নীলাদ্রর কাঁধে হাত দেয়। চিন্তা করিস না ভাইয়া, আল্লাহর উপর ভরসা রাখ, ইনশাল্লাহ অনুর কিছুই হবে না। আমি বলছিলাম ওরে আজকে অফিস না যাইতে, কিন্তু ও তো আমার কথা শুনলো না। শিশির না থাকলে যে কি হতো। আপাতত কিছু তো হয়ই নাই, শুধু শুধু টেনশন করতেছিস। এর মধ্যে ওটি থেকে নীলাদ্রর কলেজ লাইফের বন্ধু ডক্টর মালা বের হয়। নীলাদ্র দৌড়ে যায় মালার কাছে। মালার চোখে মুখে হতাশার ছাপ স্পষ্ট দেখা যাচ্ছে। নীলাদ্র ঘাবড়ে যায়। এই মালা, তোর চোখ মুখ এমন কেন? নীল। মালা থেমে যায়। সে দীর্ঘশ্বাস ফেলে। মালার এমন আচরণে নীলাদ্র আরো ঘাবড়ে যায়। এই মালা, কি হয়েছে বল, বলতেছিস না কেন? মালা হেসে দেয়। মালার এমন আচরণের জন্য নীলাদ্র নিশা কেউ প্রস্তুত ছিল না। দুজনের মাথায় যেন আরো চিন্তা ভয় করে বসে। আগে মিষ্টি খাওয়াবি, তারপর বলবো কি হয়েছে। এখনই মিষ্টি আনতে যা, আগে বল কি হয়েছে। কনগ্রেচুলেশন নীল, তোর টুইন বেবি হয়েছে, তাও মেয়ে। আল্লাহ তোরে 2টা মিষ্টি পরি দিছে। মালার কথা শুনে নীলাদ্রি যেন আনন্দ আর ধরে না। কিছুক্ষণ বাদে নীলাদ্রের মুখের হাসি মিলিয়ে যায়। মালা নীলাদ্রকে জিজ্ঞেস করে, কি রে, তোর হাসি কই ভ্যানিশ হয়ে গেল? অনু কেমন আছে? আল্লাহর রহমতে ভাবিজি সুস্থ আছে। তুই শুধু শুধু তখন চিন্তা করলি। এখন যা মিষ্টির দোকানের দিকে দৌড়ে যা। আজ অনু আর নীলাদ্র তাদের মেয়েকে নিয়ে অনুর গ্রামের বাড়িতে গিয়েছে। গ্রামের সব মানুষজন এসেছে তালুকদার বাড়ির বড় মেয়ে মীর জামাই আর অনুর মেয়েদের দেখতে। অনুর বাবা সব আত্মীয়দের দাওয়াত দিয়েছেন। আভাসও বাদ যায়নি। নীলা প্রেগনেন্ট, যার কারণে সে আপাতত বাপের বাড়িতে আছে। নীলাদ্র বাড়ির বারান্দায় চেয়ারে বসেছিল। অনু মাহির রাহিকে খাইয়ে দিয়ে নীলাদ্রর কাছে দেয়। বাড়ি ভর্তি মেহমান। সপ্তাহ অনুর মার দ্বারা একা করা সম্ভব না। লিনার মা লিনাকে ব্যস্ত, যার কারণে অনুর মাকে তিনি খুব একটা সাহায্য করতে পারেনি। এমন সময় আভাসের আগমন ঘটে। অনু আর নীলাদ্রকে দেখে আভাস থেমে যায়। কেমন আছো অনু? অনিচ্ছা থাকা সত্ত্বেও অনু জবাব দেয়, ভালো। আপনি? ভালো। বাচ্চাগুলো তোমার অনু? জি। কিন্তু দেখে বোঝার উপায় নেই, তাই না? আমি কালো, আর ওদের দুধে আলাদা গায়ের রং। আল্লাহ কাকে কেমন রূপ দেন বোঝা বড় দায়। কিন্তু যাই হোক, আল্লাহর সব সৃষ্টি সুন্দর, শুধু আপনার চোখে কালো মেয়েরা বাদে। খোটা দিচ্ছ? না, জাস্ট মনের কথা বললাম। লিনার কাছে যান, ও আপনার জন্য অপেক্ষা করছে। কথাটা বলেই অনু রান্নাঘরের দিকেই পা বাড়ায়। আভাস মাহি রুহিকে আদর করে। নীলাদ্র বলে, নাম কি ওদের? জি, মাহি রাহি। চেহারা পেয়েছে মায়ের মতো, আর গায়ের রং পেয়েছে বাবা মানে আপনার মতো। সো সুইট। নীলাদ্র আর কিছু বলে না। আভাস উঠে লিনার ঘরের দিকে পা বাড়ায়। অনু, তুমি আভাসরে জানিয়েছিলা যে তুমি প্রেগনেন্ট ছিলা? অনু ড্রেসিং টেবিলের সামনে বসে চলে বিনুনি করছিল। নীলাদ্রের কথায় সে থেমে যায়। হঠাৎ করে নীলাদ্র এই কথা জিজ্ঞেস করলো কেন? অনু শান্ত গলায় নীলাদ্রের কথার জবাব দেয়, সাথে পাল্টা প্রশ্ন করে, না কেন? না এমনি। আজকে মাহি রাহিকে দেখে বলল ওরা নাকি বাবার মতো গায়ের রং পেয়েছে। ভুল তো বলে নাই। 2 বোন তোমার মতোই সুন্দর হয়েছে। আর ওদের আম্মু? অনু হেসে দেয় আর বলে, ওদের আম্মু কালো। মিসেস অনুপমা, একটা কথা আছে জানেন, কালো জগতের আলো। তাই কথায় কথায় নিজেরই কালো বলে আমায় আর আমার বউকে অপমান করবেন না। আলো বলবে, নয় শ্যামাঙ্গিনী সুন্দরী বলবা। আচ্ছা, তাহলে আমি মিস্টার নীলাদ্রের শ্যামাঙ্গিনী সুন্দরী? তুমি আমার সুন্দরী শ্যামাঙ্গিনী। নীলাদ্র আর অনু হেসে দেয়। মা বাবাকে হাসতে দেখে অবশেষও মাহি রাহিও খিলখিল করে হেসে দেয়। সমাপ্ত।